প্রিয় দর্শক, তাৎক্ষণিক এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আপনার দর্শকদেরও অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল ৭ই মার্চ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই তর্জনী এবং আমাদের এই দেশটি স্বাধীন হওয়ার নেপথ্যে তাঁর যে ভূমিকা, সেগুলো এখন দেখা যাচ্ছে একটি মহল গোপনের চেষ্টা করছে, ধ্বংসের চেষ্টা করছে। যেই চেষ্টা অতীতের মব সরকার, ইউনূস সরকার করেছিল, তারা ব্যর্থ হয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সেই একই সন্ত্রাসের পথে হাঁটছে কিনা সেটি আমরা জানবো। প্রথমে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটি ভিডিও ফুটেজ দেখে নেওয়া যাক। In the name of Almighty God, I swear to be loyal to the Sovereign Republic of Bangladesh. With my life, I shall protect the freedom of my motherland. আমি আরো শপথ করিতেছি যে মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। মহান জাতির মহান নেতা শেখ মুজিব। তো বঙ্গবন্ধুর অবদান, ভূমিকা, ৭ই মার্চের ভাষণ আমাদের সবার মুখস্থ, যে কারণে আর ৭ই মার্চের ভাষণ নতুন করে শোনালাম না। তবে জানেন যে বাংলাদেশে এই ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে অনেক তুলকালাম হয়ে যাচ্ছে, অনেককে আটক করা হচ্ছে। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণ হয় যে তাঁকে আসলে রুদ্ধ করার একটা অপচেষ্টা অতীতের মতো চলছে। সেই পাকিস্তানি আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এই অপচেষ্টাটি প্রাসঙ্গিক মনে হয় আর কি। ধারাবাহিকতা বজায় রেখেছে রাজাকার এবং তাদের উত্তরসূরিরা। সাজু ভাই একজন বিখ্যাত গ্রাফিক ডিজাইনার, তিনি একটি প্রতীকী ছবি বানিয়েছেন যেখানে বঙ্গবন্ধু সেই তর্জনী সিলাই করে দেওয়া, মানে তাঁর যে সেই দৃঢ়তার সাথে দাবায় রাখতে পারবা না, সেই কথাটিকে তারা এখনও ভয় পায়। তাঁকে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে দাবায় রাখতে চায়, কিন্তু সেটা সম্ভব না। আঙুল কেটে ফেলো, গলা কেটে ফেলো, যেভাবেই যাই করো না কেন, কোনো কাজ হবে না। আজকে টাইটেল এবং ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি ভৃত্যে কিভাবে পরিণত হয়েছেন এবং বাংলাদেশের পরিস্থিতি যে খুবই খারাপের দিকে, সেটা আমরা আজকে জানবো। এবং আমরা ইরানের সর্বশেষ অবস্থান জানবো, বাংলাদেশের রাজনৈতিক বেশ কিছু প্রেক্ষাপট জানবো। কুমিল্লায় মন্দিরে, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পূজা চলাকালীন সময় বোমা মেরে পুরোহিতকে গুরুতর জখম করা, সেই বিষয়টি জানবো। আবার কি সেই বিএনপির শাসনামল তৈরি হয়ে গেল কিনা, আবার সেই খুন খারাপি এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ। আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, এটি মাইকে বাজানোকে কেন্দ্র করে অনেক ছাত্রছাত্রীর উপরে হামলা করেছে জামাত শিবির রাজাকারেরা এবং পুলিশ বাহিনী। এখন তো পুলিশ, আগে বলতাম আমরা পুলিশ লীগ, এখন কি বলবো জানি না। তবে এই চেষ্টাগুলো চলছে। আমরা সাইফুল আমিন ভাই, আপনাকে প্রথমেই অনুরোধ করব যে আমাদেরকে একটু বর্তমান এই রাষ্ট্রপতির ভূমিকাটা যদি একটু আমাদেরকে দেখাতেন। তাছাড়া আমি যদি একটা ক্লিপ তার ব্যাপারে দেখাই, রাষ্ট্রপতি দিয়ে শুরু করার সময়, যেমন ইনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। তো তিনি এখন তারেক জিয়ার ভৃত্যে পরিণত হয়েছেন কিভাবে, তার মুখ থেকে শুনুন। আমি অডিওটি অন করার চেষ্টা করছি এবং প্রিয় দর্শক, আপনারা একটু ফিডব্যাক জানাবেন যে কোনো ইকো শুনতে পান কিনা এবং ঠিকঠাক অডিও শুনতে পান কিনা। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেই, তার মুখে চলে এসেছে বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়ার পরিবারের সদস্য, বিশেষ করে তারেক জিয়ার স্ত্রীকে তিনি ধরেন তো ধরেন, ছাড়েন না। আরও অনেক ধরনের আচরণ তাকে দেখতে পাচ্ছি। তারেক জিয়ার মানে একান্ত ভৃত্যে পরিণত হয়েছেন। সাইফুল আমিন ভাই, আপনি যদি এই পরিবর্তন
দেখে আমাদের একটু মন্তব্য করতেন। এটাই কি রাজনীতি বাংলাদেশের? এইভাবে ভৃত্য হয়ে যাওয়াই কি, মানে পদ কি সবকিছুর ঊর্ধ্বে? আহ, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, এটা একটা দুই ধরনের হতে পারে। তিনি কোনো হুম, কৌশল নিছেন কিনা, এটা আমি পজিটিভ দিক থেকে বললাম, যে তিনি একটা কৌশল নিলেন, সার্ভাইভ করবেন, তিনি একদিন আওয়ামী লীগের জন্য উনি জান দিয়ে ফেলবেন। ঠিক আছে, মানে দেখা গেল যে পার্লামেন্টে গেলেন, প্রথম বক্তৃতার দিন লিখিত বক্তৃতা ফেলাই দিলেন, ফেলাই দিয়ে উনি ওনার স্বভাব শুদ্ধ আওয়ামী লীগের গুণগান গায়ে একটা বক্তৃতা দিয়ে দিলেন। তার ওখানে ঠেকাইতে পারবেন না। এটা হলাম তার বিপ্লবী ক্যারেক্টারের কথা বলছি। সে ধর ভাই আমরা কি বৃত্তের আসলে মতো লাইভ আচরণ করছি করছে। নাকি আমি ঘুমিয়ে আছি? না, চলছে, লাইভ চলছে। জি, না, এর জি। ভাবতে তো অসুবিধা নেই, তাই না? কল্পনা করতে অসুবিধা আছে যে এই রাষ্ট্রপতি এরকম আচরণ করতে করতে উনি ভেতরের সিংহটাকে উনি মানে জীবিত রেখেছেন, এবং উনি পার্লামেন্টে 12 তারিখ দাঁড়িয়ে সেই সিংহের গর্জন শোনাবেন। এই জন্য উনি বৃত্তের আচরণ করতেছেন। এটা আমরা ধরেন ধরেন আহ কিছু লোক তো বিশ্বাস করতেই পারে, তাই না? এরকম একটা আইডিয়া তো হুম, হতে পারে, এরকম একটা সিনারি তো হতে পারে। হুম, এটা হইলে আমরা আশ্চর্য হবে না। ঠিক আছে, 1% যদি আমরা এটা ধরে নেই, 99%টা কি? 99%টা হলো তার ইন্টারভিউটা, যেটা সে ছাপা হয়েছে দুই দুই ইয়াতে, কিস্তিতে। সেখানেই কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে এই লোকটা বৃত্ত হতে চেয়েছিল। সে কিন্তু হুম, ইউনুসের করুণা ভিক্ষা করেছিল। ইউনুস তাকে দাম দেয় না, ইউনুস তার সাথে দেখা করে না, ইউনুস তাকে তার পাত্তা দেয় না, ইউনুস তার সাথে কথা বলে না, ইউনুসের ঘ্যানর 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 ঘ্যানর, আপনি পুরোটার মধ্যে একটা ঘ্যানর ঘ্যানর পাবেন যে ইউনুস তাকে অসম্মান করছে। আপনি হুম, সম্মান নিতে পারলে আপনার আপনি তো সম্মানই নিতে পারার মতো লোক না যে আপনি ইউনুসের কাছে সম্মান আদায় করতেন। আপনি তো রাষ্ট্রপতি ছিলেন, পারেন নাই। কিন্তু উনার ওই লেখার মধ্যে ঘ্যানর 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 মানে একটা করুণা ভিক্ষা ছিল। তো তারেক রহমান তো এই দিক দিয়ে বুদ্ধিমান আছে। ওনার অন্যান্য কি বুদ্ধি আছে জানি না, কিন্তু এরকম বুঝতে পারে যে কোন লোকটার বৃত্ত বানানো যাবে, কোনটার কি বানানো, সে তাকে পিক করছে। দেখেন ওই ওই ইন্টারভিউর পরে কিন্তু তারেক রহমান তাকে পিক করছে, পিক করে কিন্তু তাকে তার কাজে লাগানো শুরু করে দিছে। এবং এখন জায়গায় জায়গায় গিয়ে তিনি যেখানে তাকে পাঠাচ্ছে সেখানে যেয়ে উনি কিন্তু তার বৃত্তের মতো কথা বলছেন। আপনি আশ্চর্য, লজ্জার ব্যাপার। আপনি যে বললেন যে জুবাইদার সাথে উনি প্রায় ইয়ের মতো, মানে ধরেন তো ধরেন এরকম করে না, কিন্তু জাইমারকে 3-3 বার সালাম দিছে। চেয়ার থেকে উঠার সময় একবার সালাম দিছে, হেঁটে এসে আরেকবার সালাম দিছে, জাইমার সামনে আসতে আরেকবার সালাম দিছে। এটা 3 বার। আরেকটা হলো আনঅফিসিয়াল সালাম, আরেকটা কিন্তু আনসেমের সালাম, জানেন? অর্ধেক উঠছে, 3.5টা সালাম দিয়েছেন উনি। জাইমা, জাইমা ওনার নাতি, নাতনি হইতে পারে, যাই নাকি উনি স্নেহ করবেন, জাইমার মাথায় হাত বুলায় দেওয়ার কথা তার, তাই না? নাকি? আমার তো না মনে হয় যে এমন হতে এটাই তো পারে রবীন্দ্রনাথ স্বাভাবিক। ঠাকুরের সেই কাবুলিওয়ালার গল্পের মতো, সেই কাবুলিওয়ালার মানে মেয়ের মতো, যেহেতু উনি না, পিতৃসুলভ আচরণ, না, সালাম না, না, কাবলিওয়ালার কাবলিওয়ালা তো ওই 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 শিশুটাকে সে আদর করতো। সে হুম, তো তাকে ঠিকই, হ্যাঁ, এরকম নমস্কার নমস্কার করতো না, তাই না? তা ঠিক। মিনি, মিনি নাম ছিল না, মিনি, মিনিকে তো হ্যাঁ, মিনি ছিল উনি ওই কাবুলিওয়ালা মিনিকে। খুকি বলে ডাকতেন সম্ভবত। হ্যাঁ, হুম, হয়তো। তো তাকে উনি আদর করতেন। আর ইনি কি করলেন? ইনি 3.5 খান সালাম দিয়েছেন। দেখেন, আপনি আপনি প্লিজ, আপনাকে যদি ভিডিও থাকে এটা দেখাই দিতে পারেন আপনার দর্শকদেরকে, যে 3.5 খান সালাম দিছে। এরপরে আসেন, ঠিক আছে, 3.5 খান সালাম টালাম দিয়ে গেল। পুরস্কার দেওয়ার সময় আপনি দেখেন যে কি করছে সে, যে কি বলে রাষ্ট্রপতি যে ইয়ে কি বলে না, আস্থাহীনতায় ভোগে না, এটারে কি বলে, আহ মানে ভয় পাচ্ছেন এরকম কিছু একটা। ওর হাতে হ্যাঁ, পুরস্কার, প্রথম পুরস্কারটা উঠে দিয়ে উনি কম্পমান হাতে তুলে দিচ্ছেন, যেটা জাইমা কিন্তু তুলে দেওয়ার কথা ট্রেতে, তিনি ট্রেতে উঠাই দিচ্ছেন জাইমার হাত থেকে নিয়ে। জাইমা কিন্তু এরকম করে দাঁড়ায় আছে, অ্যাজিব একটা ভৃত্য দাঁড়ায় আছে জাইমার সামনে। জাইমাকে উনি পুরস্কারটা দিচ্ছেন, আবার জাইমার হাতে পুরস্কারটা নিয়ে আবার ট্রেতে উঠে দিচ্ছে। এটা কোনোদিন কোন রাষ্ট্রপতি করতে পারে? এই লোকটা মিলিটারি ইয়াতে আছে, কি বলে, প্রোটোকলের মধ্যে থাকে। মিলিটারি তারা এটা করতে দিত? দিত না, কিন্তু সে এটা করছে। দিস হোয়াট হি ইজ। তো আপনার এই রাষ্ট্রপতির কাছ থেকে তারপরে যদি আসেন বক্তৃতার ব্যাপারে আসেন, আপনি দেখেন সে কত বড় একটু বৃত্তে যদি পরিণত বেয়াদবি না হয়েছে। নেন সাইফুল আমিন ভাই, হুম। মিলিটারি নিজেই যেখানে ভৃত্য, রাষ্ট্রপতি ভৃত্য, হইলে অসুবিধা কি? না, মিলিটারি ভৃত্য যেখানে সেটা, কিন্তু মিলিটারি প্রোটোকলটা তো ভৃত্যের মতো না, তাই না? এই দেখেন হুম, না, বসা থাকা অবশ্যই, এই যে আরেকবার দেখবেন যে আবার উঠেছে, দেখছেন? অদৃশ্যর দিকে উনি 3.5 বার সালাম দিচ্ছেন। এই দেখেন আপনি কি করবেন, উনি এটা উনি নিজের হাতে তুলে দিবেন, দেখেন। আহা রে, এটা কেটে গেল। না না, এই আবার 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 পুরস্কারটা দেখেন। ট্রেতে আবার উনি তুলে দেবেন।
যে আমাকে কিন্তু অনেক আগে নিতে চাইছে। ও কিন্তু বাচ্চা সুলভ আচরণই করছে, কিন্তু হুম, হুম। বাচ্চা বা ইয়াং তরুণী হিসেবেই আচরণ করছে, এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, জি, অসুবিধা ওইটুকুই নেই। পেয়েছি। আচ্ছা, আমি দুঃখিত। জি। আচ্ছা, না, তো বুঝছেন, এরপর আসেন বক্তৃতার পার্টে। আপনি বক্তৃতা যাই দিচ্ছেন, ঠিক আছে, সরকার আপনাকে যা দিচ্ছে আপনি এটা পড়তেছেন। আপনার তো মিনিমাম আপনার চয়েস তো আছে না, আপনি এক শব্দ কি অ্যাড করতে পারেন না? আপনি সম্ভাষণ কি আপনি সালাম আলাইকুমের জায়গায় আপনি আল্লাহ হাফেজ বলতে হবে, যেটা খালেদা জিয়া ব্যবহার করতে, আপনি খেয়াল করে দেখেন তার চেঞ্জ গুলো। আল্লাহ হাফেজ বলতেছে, এটা জীবনে সে বলে নাই। কিন্তু সে বাংলাদেশ চিরজীবী হোক বলতে পারতো, বাংলাদেশ চিরজীবী হোক কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইউজ করছে, হাবিবুর রহমান ইউজ করেছে, আমাদের সকল রাষ্ট্রপতি ইউজ করছে বাংলাদেশ চিরজীবী হোক। ইভেন এই যে শেখ হাসিনার সর্বশেষ বক্তব্যের মধ্যেও কিন্তু শেখ হাসিনা কিন্তু চিরজীবী হোক বলছে। উনি তো চিরজীবী, উনি মাঝখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বললেও পারতেন, হুম। উনি চিরজীবী বলতে পারতেন, বা উনি উনি বাংলাদেশ জিন্দাবাদ বললেন এবং আল্লাহ হাফেজ বললেন, কারণ খালেদা জিয়া যেটা বলতো ঠিক ওইটুকু বলছে। So this is what he is now. অনেকটা মিলে যায়। খালেদা জিয়ার আমরা যখন ছোট ছিলাম, তিনি মাইকের সামনে হ্যাঁ, এসে বা আল্লাহ হাফেজ, টেলিভিশনে হ্যাঁ, সুপ্রিয় আল্লাহ হাফেজ বলতো। দেশবাসী এই দিয়ে শুরু করতেন, আর শেষে আল্লাহ হাফেজ, এইভাবে। মানে ওনার একটা নিজস্ব স্টাইল ছিল, সেটাই কপি স্টাইল করেছেন ছিল, চুপ্পু সাহেব। গড হেল্প আস, এরকম একটা রাষ্ট্রপতি দেখা যাক। দেখেন, আমরা তার সমালোচনা করছি, সে বাই চান্স এটা যদি সে দেখে যদি সে 12 তারিখে যদি তার এই যে মানে হাত কসলানো থেকে, যেভাবে হাত কসলানো থেকে যদি উনি বাঘের মতো গর্জন করে ওইখানে একটা আহ কি বলে বীরের বক্তৃতা দিয়ে বসেন, দেখা যাক, আমরা অপেক্ষা করি। 12 তারিখ তার অল্প কয়েকদিন আছে। নিশ্চয়ই। সাইফুল আলম ভাই, এবার ওসমান হাদির কথিত সেই খুনি, যাকে বলা হচ্ছে যিনি দুবাইতে ছিলেন, একে নিয়ে কত কত জল্পনা কল্পনা, কত কত ব্যাপার। মানে দেখে নেব, একে বের করতে হবে। ইউনূসের আমলেও এই এনসিপির ওদের যে হাদির যে গ্যাংটা, কি যেন কি 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 ক্লাব মঞ্চ মানুষ ওটাকে দিয়ে বলে, যাই হোক। তো এই ব্যক্তিকে সহ আরেকজনকে ভারতে আটক করা হয়েছে। এটি প্রথম আলো বলছে। শহীদ ওসমান হাদি, শহীদ ও বাবা, হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে। আচ্ছা, প্রথম আলোর কি কোনো লজ্জা শরম নেই যে ওসমান হাদি প্রথম আলো ভেঙে দেওয়ার জন্য এত গালাগালি করলো, তাকে বলছে শহীদ ওসমান হাদি? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি, ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অর্থাৎ STF এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তা এটা কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের কোনো আনন্দ উল্লাস বা কোনো তাদের ফেসবুক পেজে কোনো পোস্ট নেই। তার মানে কি লাশ ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই দুঃখে তারা মুখ বন্ধ করে ফেলেছে? মানে আমরা বাংলাদেশে অনেকগুলো টার্ম দেখলাম, যে বউ ব্যবসায়ী, ভাই ব্যবসায়ী, এরকম অনেকে। আমি প্রথমে অবাক হয়ে যেতাম এগুলো কি বলে, পরে বুঝলাম যে আচ্ছা, যেমন ওই যে মুগ্ধকে পুঁজি করে তার ভাই স্নিগ্ধ এখন অনেক বড় স্টার, অনেক সুবিধা, বা আবু সাইদের বাবা মা কোটি টাকা পাওয়া, বা হাদির স্ত্রী কোটি টাকা পাওয়া, তার ভাই হাই কমিশনে চাকরি পাওয়া। অর্থাৎ ভাই ব্যবসায়ী, স্বামী ব্যবসায়ী, বউ ব্যবসায়ী, কত কত ব্যবসায়ী। আমরা সেটা বলবো না, কিন্তু ওসমান হাদির ব্যাপারে ইনকিলাব মঞ্চ চুপ কেন? তারা তো আনন্দিত হওয়ার কথা, একে ধরে দাও, এই করো, অনেক কথা। আমি আমি জানি না ওরা কেন এখন পর্যন্ত কোন রকম ইয়ে করতেছে না। ওরা কি আসল ঘটনা জানতে পেরেছে বোধহয়, এমন এমন হতে পারে যে আসল ঘটনার সাথে এখন অন্যদিকে ঘটনা যাচ্ছে। আর ভারতীয় পুলিশ যে এদেরকে ধরবে, এইটা কিন্তু একটা ভিন্ন ইমপ্লিকেশন। আপনি প্রেস লিস্টটা যদি পড়েন, প্রেস লিস্টের মধ্যে আছে যে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্যের কারণে তাদেরকে ধরা হয়েছে। এবং এই যে বিশ্বাসযোগ্য তথ্যের কারণে, মানে তাদের কাছে যে তথ্য দেওয়া সে বিশ্বাস তাদের ধরা হয়েছে। আপনার কাছে মনে হয় না যে এই যে ধরাটা, এটাই ওকে বাঁচিয়ে দেওয়া হইলো যদি সে হত্যাকারী হয়? না, এখন যদি আপনার সে কি মনে হয় আসল না? সত্য বলে দেয় যে জামাত শিবির এটার সাথে যুক্ত, না, এই আর তো বলবে না, কারণ এরপরে সে জেলে চলে যাবে। সালাউদ্দিনের মতো ওখানে 10 বছর থাকবে, অসুবিধার কি? তাহলে বাংলাদেশে তো যদি এখন ডিপোর্ট করে বাংলাদেশের অনুরোধে। না, বাংলাদেশের অনুরোধে ডিপোর্ট করেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেলে ডিপোর্ট করবে কি করে?
ওই মামলা নিষ্পত্তি হয়ে যায়, সালাউদ্দিনের ক্ষেত্রে পারে নাই, ইচ্ছা করে তো ওটা করা হয়। এখন ওদের বিরুদ্ধে মামলা করছে কিনা আপনি যে প্রেস লিস্টের মধ্যে পান, তাহলে ধরে নেন তারা কিন্তু আপনাকে আর, কারণ বাংলাদেশের আইনে তারা ধরতে বাংলাদেশে আসামি হিসাবে সে ধরবে, কিন্তু সে যদি তার দেশে মামলা করে বসে থাকে, তারা কিন্তু প্রেস রিলিজটার ওই টেকনিকটা আমি বলছি, প্রেস রিলিজের মধ্যে আছে যে তারা বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করছে, বাংলাদেশের রিকোয়েস্টে করে নাই। কিন্তু কেয়ারফুল, আপনি ওই জায়গাটা দেখেন, হুম। এটা সালাউদ্দিনের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু সালাউদ্দিনকে ডিপোর্ট তখন কিন্তু ডিপোর্ট করে নাই না, ওইখানে বাংলাদেশ মামলা সরকার। থাকলে তো ওই মামলা নিষ্পত্তি না হওয়ার, ফরেনার্স অ্যাক্টে প্রথমে মামলা হবে, সে অবৈধভাবে অনুপ্রবেশ করে। ওনার তার বিরুদ্ধে তো মামলা করছে অলরেডি, ওরা বলতেছে মামলা আছে তার বিরুদ্ধে। হুম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু টেকনিক্যাল জিনিস হয়ে গেল। আরেকটা হলো এখানে সালাউদ্দিন গৌরবের ব্যাপার হয়ে দাঁড়াইলো। এখন সালাউদ্দিনের জন্য ফার্স্ট অ্যাচিভমেন্ট, তার প্রথম অ্যাচিভমেন্ট কিন্তু তার ভারত এর সাথে তার সম্পর্কের কারণে সে একে অ্যারেস্ট করাইতে পারছে। দ্বিতীয় হইতে পারে যে সালাউদ্দিনরা প্রকৃত তথ্য গোপন করার জন্য এই একে অ্যারেস্ট করিয়ে মানে যতদিন দরকার ততদিন, যতদিন 5 বছর আছে ক্ষমতায় ততদিন ইন্ডিয়াতে রেখে দেবে, কোনো তথ্য বেরোবে না, কোনো তথ্য এই বেরোবে হত্যার না। সাথে কি তাহলে ভারত কোনোভাবে জড়িত? কারণ আমরা দেখেছি সুব্রত বাইনেরকে আমি কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল তো তখন বন্ধ, প্রেসিডেন্সি সেন্ট্রাল হোমে আমি ছিলাম, 6 মাস জেল খেটেছি অবৈধ অনুপ্রবেশ বা ফরেনার্স অ্যাক্টের মামলায়, 14 ফরেনার্স অ্যাক্ট। তো সেখানে আমি সুব্রত বাইনকে পেয়েছি দীর্ঘ সময়। তিনি আমাকে খোলাখুলি বলেছেন, সুব্রত বাইন এখন বাংলাদেশের জেলে। তো তিনি বলেছেন তাকে দিয়ে ভারতের অভ্যন্তরে থাকা বিভিন্ন ভারতের জন্য যারা হুমকি তাদের হত্যা করিয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে সুব্রত বাইন ওই ভারতে বসে বসে হত্যা করেছে। যখন তাকে ব্যবহার শেষ, নিজেই তার মদের একটা কারখানা ছিল সেটা সিজ করে নিয়েছে এবং তাকে তার স্ত্রী দিয়ে কি একটা ঝামেলা লাগে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে, তার আর বেল হয় না। এটা হচ্ছে যে ব্যবহার পরবর্তী তাকে ওইখানে রেখে দিয়ে, এবং এই দেখেন আপনি এই ইউনুসের আমলে তাকে কিন্তু আবার বাংলাদেশে পাঠানো হয়েছে, বাংলাদেশে আবার সে অ্যারেস্টও হলো। তো এটার মানে কি ওসমান হাদির এই ব্যাপারটা কি ভারত তাহলে ঘটিয়েছে? ভারত এখন আবার তাকে আমি অ্যারেস্ট করলো। আমার কাছে এখন পর্যন্ত এটা ক্লিয়ার না যে ভারত এটা করেছে। আমার কাছে বরং ক্লিয়ার একটা ধারণা জন্মায় যে এটা ইউনুস সরকার করেছে। তারা তখন এই ইয়েটা কি বলে ইলেকশনটা ডিলে করে দেওয়ার জন্য তারা এটা ঘটাইছিল। এটা কিন্তু আমার এখন পর্যন্ত যত ইকুয়েশন আছে সবই ভারত এটার সাথে জড়িত না, এটা আমার মনে হয়। ভারত একে অ্যারেস্ট করার কারণটা হলো এটা সালাউদ্দিনকে ক্রেডিট দেওয়ার জন্য। সালাউদ্দিন যে একজন দুর্দান্ত স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তাদের কাছে সালাউদ্দিন তাদের একজন লোক, সেই লোকটাকে আরো শক্তিশালী করলো। কিন্তু আবার ওই লোকটাকে আবার তারা দিবেও না, ওই লোকটাকে কিন্তু তারা রেখে দেবে। আমি একটু ঘটনা মেলানোর চেষ্টা করি। রিজেন্ট হাসপাতালের সেই কেলেঙ্কারি করোনার সময় যে রিজেন্টের শাহেদ টকশো করতো, যে বাটপার মানে, তো সেই ব্যক্তিকে টাকা দিয়ে কিন্তু টকশো করতো, দমদম, সঞ্চালকদের হ্যাঁ, টাকা দিয়ে টকশো করতো। টাকা দিয়ে টকশো করতো দমদম থেকে। তাকে স্থানীয় মানে এটা বাংলাদেশের অনুরোধে তাকে দমদম থেকে ধরা হয়, কিন্তু তাকে দেখানো হয় যশোরের বেনাপোলে তাকে আটক করা হয়েছে বর্ডার ক্রস করার সময়, অর্থাৎ পুরো মিথ্যা ঘটনা। তাকে ধরে নেওয়া হয়েছে, তার বউয়ের সাথে কথাবার্তা হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং করে তাকে ধরা হয়েছে। এবং সে যখন বাংলাদেশে নাটক মঞ্চায়িত হলো, এর কারণটা কি যে সে তখন টক অফ দ্য কান্ট্রি ছিল। এখন কি এই শরীফ ওসমান হাদির হত্যাকারী সো কল্ড এই যে দুইজনেরা বোধহয় বাংলাদেশেই ছিল, তাদের কি ডিজিএফআই ওই বর্ডার পার করে, যেহেতু একটা গুঞ্জন উঠেছিল ভারতে পালিয়ে গেছে, তো ভারতে নিয়ে ভারত থেকে আবার ওইখানে মানে ইয়ে করা, ওখানে এরকম আটকে কিছু রেখে ঘটেছে? দেওয়া। মানে এখানে একটা বড় চক্রান্ত আমার কাছে মনে হয়, যে সত্য যেন চক্রান্তের সামনে না সাথে আসে। সরকার জড়িত আছে, যে সরকার জড়িত ছিল এবং এই সরকার সেটাকে ব্যবহার করতেছে আমার কাছে মনে হচ্ছে। কারণ ওসমান হাদির হত্যাকারীকে তো সে বলতেছে মেঘালয় টেঘালয় হয়ে অনেক জায়গায় সে ঘোরাঘুরি করছে, সব জায়গায় ধরতে পারতো, শেষ পর্যন্ত বনগাঁতে এসে ধরলো কেন? তার মানে হলো যে আইদা তাদের একটা প্ল্যান ছিল যে একে একে তারা টাচ করবে না, অথবা আরেকটা হলো সালাউদ্দিনকে অনেক ক্রেডিট দেওয়ার জন্য। সালাউদ্দিন একটা মহান স্বরাষ্ট্রমন্ত্রী, তার রিকোয়েস্টে তার চেষ্টায় ওকে ধরা হয়েছে। সো সালাউদ্দিনকে নিয়ে আর এনসিপি আর কোনো কথাবার্তা বলবে না, ওসমান হাদির একটু ধরা হয়েছে, এই তো ধরা পর্যন্তই। এবং এতে ভারতের যে পণটা, ভারতের অনেকগুলো পণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হলো সবচেয়ে বড় পণটা। হ্যাঁ, বাণিজ্যিক পণ হলো আমির খসরু মাহমুদ চৌধুরী, আর সফট পণ, পলিটিক্যাল সফট পণ হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরকম কয়েকজন আছে, এর মধ্যে ও হইলো এখন সবচেয়ে ক্ষমতাধর, মানে স্বরাষ্ট্র, পুরো বাংলাদেশের স্বরাষ্ট্র তার ইয়েতে। সেই লোকটাকে ভারত ইয়ে করলো,
ভারতের হাইলাইট গতি। করলো, ভারতের প্রয়োজন ভারত হাইলাইট করবে। এটা এই পলিটিক্সটা সবাই করে, আমরা পারলেও আমরা করতাম। তো ভারত এটা করতেছে, সালাউদ্দিনকে এখন হিরো বানাবে। সালাউদ্দিন হিরো, এখন আজকে থেকে সালাউদ্দিন নামে স্লোগান হবে যে হাদির হত্যাকারীরা ধরতে পারছে সে। তার চেষ্টায় এই কথাগুলো দেখবেন যে আসবে, তার চেষ্টায় ভারতীয় পুলিশ এটা করছে। অনেক কিছু হবে, দেখেন আপনি সামনের দিকে অনেক ঘটনা ঘটবে। আর একে আনতে পারবে না, কারণ ভারত যখন মামলা করে ফেলছে তখন আর এত সহজ না। কারণ ভারতের ইয়েতে আমার মনে হচ্ছে সালাউদ্দিনের কেসে তখনও সালাউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা হয় নাই। সালাউদ্দিনকে হুম, সন্দেহজনক ঘোরাঘুরির জন্য আটক করা হয়েছিল। ঠিক হুম, সেই সময় কিন্তু সালাউদ্দিনকে ডিপোর্ট করে দিতে পারতো, সেটা হুম। করে নাই কিন্তু। সেটা না করে কি করলো, একদিন না 2 দিন পর ফরেনার্স অ্যাক্টে তাকে মামলা দিয়া আদালতে হাজির করলো। আদালতে হাজির করার পর বাংলাদেশ যখন চাইলো তখন বললো যে না, এর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কিছু হবে না। এবং তারপর তিনি অসাধারণ ভাবে একটা বাংলো ভাড়া করে উনি ওখানে থাকা শুরু করে হ্যাঁ, দিলেন। জামাইরা ধরে ভারতের তত্ত্ব ওটা ওটা ছিল সালাউদ্দিনকে ওখানে রাখার একটা শিল্ড, এবং সে খুব ভালোভাবে ছিল। আমি সাক্ষী, আমি তার সাথে অনেকবার কথা বলেছি এইসব ডিটেলে। আর এখানে একজন কমেন্ট করেছে শাহেদকে সাতক্ষীরার বর্ডার থেকে ধরা হয়েছিল। না বন্ধু, ওকে দমদম থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে সাতক্ষীরা। এটা হচ্ছে যে র্যাবের একটা, দেখবেন একটা বন্দুক এখানে গুজে দিয়েছিল কোমরে। যাই হোক, আমরা একটু সাইফুল আলম ভাই, ধন্যবাদ। অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা গুরুত্বপূর্ণ। আহ, চিন্ময় কৃষ্ণ দাস তিনি তো ছাড়া পেলেনই না, তাকে নিয়ে যে টালবাহানা হলোই, এটা দুঃখজনক, কিন্তু এটাই ঘটে বাংলাদেশে। তো সেই সাথে সাথে আরেকটা জিনিস আমাদেরকে একটু পীড়া দিচ্ছে। বিষয়টা এরকম যে কুমিল্লায় কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পূজা চলাকালীন অবস্থায় হামলা চালিয়েছে ইসলামিক সন্ত্রাসীরা। বিএনপির আমল আসলেই এই ধরনের ঘটনাগুলো মানে খুব কমন হয়ে দাঁড়ায়। আমরা এই ঘটনাটি দেখে বেশ শিহরিত হয়েছে। একদিকে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে জামিন দেওয়া হচ্ছে না। অপরদিকে এখানে একদম ৭ই মার্চ ২০২৬ শনিবার কুমিল্লা জেলার ঠাকুরপাড়া কালীগাছ তলায়, কালীগাছ তলায় শনি পূজা চলাকালীন সময়ে দুর্বৃত্ত কারা ওটা আমরা জানি, দুর্বৃত্ত এইটা বলা হয় আর কি, ভাসুরের নাম মুখে না নেওয়ার কারণে আর কি, যে মুসলমান। এখানে কালী পূজা দেখতে পাচ্ছেন, একজন পুরোহিতের পাশে নারী রয়েছেন। তো তারা এই পূজা কার্যক্রম পরিচালনার সময় আসলে এখানে বোমা ফোটে এবং পুরো জায়গাটা ঝলসে যায়। পুরোহিত হাসপাতালে রয়েছেন এবং অবস্থা গুরুতর। এটার এই গাছের নিচে বোমা রেখে, মানে এটা ককটেল ছিল, পুরোহিত সহ কয়েকজন আহত হন এবং এই গাছের নিচেই রাখা হয়। আহ, এটা কিসের ইঙ্গিত বলে আপনার মনে হয় সাইফুল আমিন ভাই? আপনার কাছে জানতে চাইবো। এবং এই ছবিগুলো থেকে এটা স্পষ্ট হচ্ছে। আর স্থানীয়রা তো জানেনি কি ঘটেছে এখানে ককটেল দ্বারা এবং লণ্ডভণ্ড হয়ে যাওয়া। অপরদিকে শফিউর রহমান ফারাবি নামক একজন ব্যক্তি, যিনি কিনা জঙ্গিবাদের অপরাধে জেল খেটেছিলেন, তো তিনি ইদানিং বলা শুরু করেছেন হিন্দু নারীরা পতিতা, হিন্দুদের ধর্মাবলম্বীদের দেবী কালী একজন খুবই কুৎসিত অবস্থা এগুলো, এবং তিনি বেশ আনন্দের সাথে এগুলো বলে বেড়াচ্ছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি, মানে এটা একটার সাথে একটা কানেক্টেড কিনা আমাদেরকে যদি একটু সাইফুল আলম ভাই একটু আলোকিত করতেন। আমি আরও কয়েকটা ছবি যদি দেখাই তাহলে এটি স্পষ্ট হয়। সেই ছবিটা যে তারেক রহমান বিভিন্ন বাংলাদেশের মোল্লা মুন্সিদের কাছে স্বীকার করছেন। মানে এটা অনেকটা শেখ হাসিনার সেই হেফাজত বা তেঁতুলদের মঞ্চে গিয়ে তেঁতুলের দোয়া নেওয়ার মতো। শফির মনোরঞ্জনের উদ্দেশ্যে কওমি জননী খেতাব নেওয়া এবং তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া, এবং পরবর্তীতে আওয়ামী লীগের সাথে এই মোল্লা মুন্সিদের বেইমানি, এগুলো তো আমাদের কাছে সবারই জানা রয়েছে। তো একই চিত্র মনে হয় কি না, তারেক জিয়া এদিকে ইসলামিস্টদের তোষণ করছেন, হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলে রয়েছেন। এটা কি হচ্ছে সাইফুল আমিন ভাই, আপনার কি মনে হয়? প্রথমত হলো যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের 75-এর পরে, আহ, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই এই মোল্লারা আমাদের ইয়েতে জায়গা করেছে। এটার কারণ কিন্তু আমরাই। যেখানে আমরা জানি যে 70-তে প্রায় 30% লোক কিন্তু বাংলাদেশের মানে ইয়েতে এই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা ছিল আসলে বাংলাদেশ বিরোধী লোক। সেই বাংলাদেশ বিরোধী লোককে যখন আপনি মাঠে প্লে করার সুযোগ করে দিয়েছেন, তারা জায়গা করে নিয়েছে। এবং সেই থেকে জিয়াউর রহমানের আমলে জিয়াউর রহমান দিয়েছেন, আপনি জানেন সবচেয়ে বড় কাজটা গোলাম আজম রে এনে দিয়েছেন। গোলাম আজমের উনি দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন। তারপরে থেকে শুরু করে সমস্ত ধারাবাহিকতা আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগ আমলে এটা
থেকে আমরা মুক্তি পাবো। আওয়ামী লীগের প্রথম আমলে কিন্তু মানে এক ধরনের একটা ইয়ে ছিল, কি বলে, মানে অ্যালার্ট একটা অবস্থা ছিল, মাখামাখিটা ছিল না। হ্যাঁ, কিন্তু তাই বলে কি ছিল না, তাই বলে কিন্তু 90 থেকে 91 পর্যন্ত কি শেখ হাসিনা কি জামাতের সাথে বৈঠক করেন নাই? করছেন। উনি এই ইয়াতে সংসদে বসেই কিন্তু এই মিটিং করেছেন। তো আমরা দেখছি যে এই 30% কেউ অস্বীকার করতে পারে না। এটি হলো আমাদের জাতীয় নেতাদের বা জাতীয় রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা, যে এই 30% যারা এখন, আমি বিশ্বাস করি তারা কমেছে। যদিও সাম্প্রতিক একটা স্ট্যাটিস্টিক জামাতের ভোট দেখা যায়, তাহলে কিন্তু ওই 30% কিন্তু হিসাবে চলে আসে। দেখেন জামাত কিন্তু 30% ভোট পেয়েছে, খেয়াল করছেন, দেখছেন? মানে প্রদত্ত ভোটের 30% কিন্তু তারা পেয়েছে। এটা কিন্তু ওই 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 30, আমি বলি না যে ওই 30%ই, তা কিন্তু না। কিন্তু ঘটনার ট্রেন্ডটা দেখেন, ওই 30% আপনি যখনই তাকে পাত্তা দিচ্ছেন, সে কিন্তু আপনার ঘাড়ে চড়ছে। শেখ হাসিনার ঘাড়ে চড়েছে, খালেদা জিয়ার ঘাড়ে চড়েছে, এরশাদের ঘাড়ে চড়েছে, জিয়াউর রহমানের ঘাড়ে চড়েছে, এখন আবার তারেক রহমানের ঘাড়ে চড়েছে। আপনি ঘাড়টা কিরকম অবস্থা দেখেন, তার মাথা হাত বুলিয়ে দিচ্ছে, অ্যাজ ইফ তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে তার আশীর্বাদে। ওই বেটারা কিন্তু জিততে পারে না, সে কিন্তু আবার তারেক রহমান সে মাথা আবার নোয়া দেয়। মানে কি প্রয়োজন তাদেরকে তার? এখন আপনি কি করবেন? আমাদের রাজনীতিবিদদের যদি এইটুকু যদি না আসে, না এদেরকে মেইন স্ট্রিমে আনার চেষ্টা জিয়াউর রহমান করেছে, এরশাদ করেছে, খালেদা জিয়া করেছেন, শেখ হাসিনা করেছেন, আবার খালেদা জিয়া করছেন, আবার শেখ হাসিনা 3 টার্ম করছেন, কিন্তু এই বিষাক্ত সাপকে কোনোদিন নিয়ন্ত্রণ করা যায়নি। তো সেই সাপের কাছে আপনি যখন মাথা দিবেন, সেই সাপ তো মাথায় হাত বুলাবে, পারলে আপনার মাথার মধ্যে দুধ রেখে ওখান থেকে দুধ খাবে। এবং তারেক রহমানের ক্ষেত্রে আমি খুব লজ্জিত হয়েছি যে তারেক রহমান একজন প্রধানমন্ত্রী, যেই হোক না কেন, তার তো ওইভাবে মাথায় হাত বুলানো, এটা তো ওনার দাদা না বা নানা না, দাদা বা নানা, যে বা উনি পীর ঘোষণা দেখ, ওনার পীর এরশাদ যেরকম ঘোষণা দিয়েছিল আমার পীর 800 পীর, তার কাছে যে এসে মাথা নত করতো, মাথার মধ্যে হাত বুলাইতো। দেখেন আমরা দ্বিতীয় একজন রাষ্ট্র সরকার প্রধান পেলাম যে প্রকাশ্যে কিন্তু মাথা নয় হাত বুলায়, সেটা এরশাদ আর তারেক রহমান। এটা মানেটা কি বুঝছেন? ওই যে সারেন্ডার করা, ওই 30% কে তার লাগবে। একবারও চিন্তা করেন এই 30% কে আমি কিভাবে কমাবো, প্ল্যানটা কি আমার? এই মাথায় মাথায় যদি আমি তাকে হাত বুলাইতে দিই, তাহলে তো আমি এখন, সে বলবে যে আমি ওর পীর। এই দুইজন কিন্তু আমাদের সরকার প্রধানদের মধ্যে দুজন, যে হ্যাঁ আরেকজন পীরের কাছে মাথা নত করতেন, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা কিন্তু তার রাজনৈতিক গুরু ছিল ভাসানী। মাওলানা ভাসানী 5 হয়ে সালাম করতেন, সেটা তো কেউ করে না। মাওলানা ভাসানী 5 হয়ে সালাম করতেন উনি, এবং ওনার যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না আগে মাওলানা ভাসানীর সাথে কথা বলতেন। ছিলেন, মানে উনি ধার্মিক ছিলেন, আমার ডাউট ওনার। যাই হোক, উনি পীর হিসাবে ওনাকে বেশি ইয়ে করতো সবাই। আবার উনি বাম নেতা, উনি চৈনিক বাম। হ্যাঁ, মানে উনি আর ওনার অনেক রকম ক্যারেক্টার আছে, মানে মানবতাবাদী, এটা হইলো ব্যাপার। ভাসানী হলো মানবতা, মানুষ ভালো ছিলেন, হ্যাঁ, বদনাস্তিক না, হ্যাঁ ভালো, মানবতাবাদী। আপনি ওই একজন, ওনার 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 কাছে কিন্তু জিয়াউর রহমান গেছিলেন। জিয়াউর রহমানের একটা ঘটনার কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু জিয়াউর রহমানের ওই সময়কার ক্যাবিনেটে থাকা লোকজনদের ব্যাখ্যা, বক্তব্য। মৌলানা অসুস্থ হয়ে পিজি হসপিটালে ভর্তি, ঠিক আছে, পিজি হসপিটালে। তখন ওনার সব শিষ্যরা তো সব জিয়াউর রহমানের সাথে যোগ দিয়ে ফেলছে, জাদু মিয়া টাদু মিয়া সব যোগ দিছে, সিনিয়র মন্ত্রী জাগত মিয়া যোগ দিছে। তো জিয়াউর রহমান খায়েশ হয়েছে যে মৌলানার কাছে, যে মৌলানা বঙ্গবন্ধুকে ইয়ে করে। তখন তো জিয়াউর রহমানের ভিতর থেকে বঙ্গবন্ধু যায় নাই, বঙ্গবন্ধু যারা যারা খাতির করে সবার সাথে তো উনি কথা বলছে। তোফায়েল আহমেদের সাথে, তোফায়েল নিজে বলছে, তোফায়েল আহমেদের সাথে কথা বলছে যে আপনারা আসেন না, আপনার সংগঠন করেন না, তাহলে তার আমার অন্য কাউকে যেতে হয় না, এরকম বলছে। জিয়াউর রহমান কিন্তু সবার ধারে ধারে গেছে, কিন্তু মৌলানার ধারেও যাওয়ার চেষ্টা করছে, যে মৌলানার শিষ্যদেরকে, মৌলানাকে যদি টানা যায় তাহলে তো বিশাল ব্যাপার তার জন্য। সে মৌলানাকে দেখতে গেছে, সেখানে মৌলানা দেখতে পারে মৌলানার সাথে কি বিহেভ করছে জানেন? আশ্চর্য হবেন। জিয়াউর রহমান আসবে জানার সময় ওখানে অনেকগুলো চেয়ার ছিল হুজুরকে দেখাশোনা করার জন্য, তার মুরিদরা। জিয়াউর রহমান আসবে সময় সকল চেয়ার রুম থেকে বের করে দিছে, দাঁড়াই থাকুক জিয়া। তখন এসএসএফ ছিল না, তখন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কিছু একটা ছিল। তারা আবার একটা চেয়ার আনছে, রাষ্ট্রপতি আসবে তার জন্য একটা চেয়ার লাগবে না, প্রধান সামরিক আইন প্রশাসক তার জন্য একটা চেয়ার লাগবে, তো এটা বের করে দিচ্ছে। মুশির রহমান জাদু মিয়া এসে রিকোয়েস্ট করছে মৌলানাকে, তাও দেয়নি। তো এই ক্যারেক্টার ভাসানীকে, এই ক্যারেক্টার যার কাছে সে বঙ্গবন্ধু 5 সালাম করতো।
তো ও 5 সালাম করতো, সেটা কি রাজনৈতিক গুরু? সে রাজনৈতিক তাকে এত পরিমাণ ভালোবাসতো যে জিয়া রহমানের মুখের উপরে বলেছিল, তুই কি আসলেই শেখরে মারছিস? কিন্তু তার পরবর্তী ঘটনাগুলো কি হলো? পরবর্তী ঘটনা, জিয়া রহমান সেই ইসলামপন্থীদের খপ্পরে পড়লো, তারপরে আমাদের এরশাদ ইসলামপন্থীদের খপ্পরে, তারপরে সরাসরি জামাতের খপ্পরে পড়ে গেল হলো আমাদের খালেদা জিয়া, তারপরে সরাসরি জামাতের খপ্পরে পড়লো আমাদের আওয়ামী লীগ, তারপরে সরাসরি খপ্পরে আবারও পড়লো কি বলে বিএনপি, আবারও জামাতকে কাছে চাই না, আবারও শেখ হাসিনা ওই বিএনপির কাছ থেকে ক্ষমতাটা নেওয়ার চেষ্টা করলো। কিন্তু কথা হচ্ছে কি, এদেরকে কন্টেইন করার যে পলিটিক্যাল উইল এবং যে কালচারাল উইল, যে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো করা হচ্ছিল, কিছুই করেনি। আমি আওয়ামী লীগের সমালোচনা করতে চাই না, কিন্তু আওয়ামী লীগ মনে করেছে যে এদেরকে আমার কাছে আনতে। আমি আরো একটা ঘটনার কথা আপনাকে বলি। তোফায়েল ভাইয়ের সাথে আমি তার এলাকায় বেড়াতে মানে অ্যাসাইনমেন্ট কভার করতে যাচ্ছি, ওনার সাথে আমি ইউএনবিতে চাকরি করি, তখন ওনার গাড়িতে করে আমি যাচ্ছি, তখন ওখানে একটা ছোটখাটো টর্নেডো হয়েছে। হ্যাঁ, ছোটখাটো ওই এলাকা কি বলে টর্নেডো বিধ্বস্ত এলাকা সফর করতে বলাতে উনি গেছেন, তা আমরাও গেছি, আরো বিএসএস এর একজন গেছে, আমি গেছে, আরো দু একজন সাংবাদিক গেছে ওনার গাড়িতে চেপে, 5 গাড়ি। তো যাই হোক, গেল ওই এলাকা দিয়ে যাওয়ার পরে যে এলাকায় আমরা গেছি, সেখানে আমার এখনো মনে আছে যে এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসার সামনে ওই যে ঝান্ডা লইয়া ওই বাচ্চারা দাঁড়ায় নাই, যেখানে তোফায়েল ভাই টাকা দেয়নি। কিন্তু তোফায়েল ভাই আমি জিজ্ঞেস করছিলাম, তোফায়েল ভাই আপনি একটা প্রাইমারি স্কুলে টাকা দিলেন না, সব মাদ্রাসায় টাকা দিলেন? তোফায়েল বিরক্ত হয়েছিল, বুঝবা না রাজনীতি বুঝবা না। আসলে তো রাজনীতি আমরা বুঝি না, কিন্তু খেয়াল করে দেখেন আমাদের রাজনীতিবিদদের মনটাকে, ওদেরকে সন্তুষ্ট রাখা, এই সন্তুষ্ট রাখার রাজনীতি আবার কিন্তু তারেক কল্যাণ মাথা নোয়ায়। এবং এটা যে কত খারাপ পরিণতি আনবে তারেকের জন্য, এই হুজুর চারিদিকে ছড়াবে এখন। কিন্তু কি হুজুর আমি জানি না, ওটা সে কিন্তু চারিদিকে ছড়াবে যে আমার শিষ্য। তাই তো তারেক রহমানের একটা বিশাল ইয়ে হয়ে গেল। তো আর এইটা করে এই বাংলাদেশের, লোকটা কিন্তু এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি আমি চিনি না এটা। ধার্মিক। তার আমি তার ব্যাপারে একটু বলি। তার পাশে যে ছিল আহমদুল্লাহ, এ হচ্ছে নাস্তিক কিন্তু মোল্লা সেজে থাকে, ব্যবসাটা ভালো হয় এবং বিভিন্ন ফরেন এনজিওর মাধ্যমে টাকা আনে। আসুন্না ফাউন্ডেশন তার রয়েছে। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আসলেই একজন নবীপ্রেমী, কোনো কথা তিনি আটকে বলেন না। নারীদেরকে বেশ্যা খানকি বলে একদম প্রকাশ্যে তাদের পিটাইতে হবে, নারীরা বন্দি থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে গালাগালি, এমন কিছু নেই যা তিনি করেননি। এমনকি জিয়াউর রহমান, খালেদা জিয়াকেও তিনি বহুবার বেশ্যা বলেছেন। কিন্তু তারেক জিয়া অন্য কবিকে পদক টদক না দিলেও এদের কাছে খুবই মাথা নত করেন। এই বিষয়ে আমি বেশ কিছু ভিডিও ওইগুলো সংগ্রহ করে আনবো। সাইফুল আলম ভাই, এবার আমরা একটু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, আমি একটু বড় করে দেখাই। কিছু শিক্ষার্থী 7ই মার্চের ভাষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজাতে গেলেন মাইক্রোফোন দিয়ে, এবং তাদেরকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। বঙ্গবন্ধুকে কেন এত আতঙ্ক, যেখানে এই হাসনাত আবদুল্লাহ দেখেন এখনও তার পোস্ট রয়েছে। 17ই মার্চ 2020 সালে সে লিখেছিল বঙ্গবন্ধু মানে এ যে কি তেল, মানে এই তেল বোধহয় ইরানের কাছেও নেই, আমেরিকার কাছেও নেই, স্বয়ং সৌদি আরবের কাছে আছে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। তো এই সেই লোকগুলা, আমি একটা জিনিস দেখা, এখানে খুব দুঃখ প্রকাশ করছেন সপ্তর্ষি নামক একজন নারী, তিনি এই পোস্টটি করেছেন। বিথি সপ্তর্ষি, তিনি সম্ভবত তাসনিম খলিলের গার্লফ্রেন্ড, এবং তিনি এক সুপরিচিত লালবদর এবং আওয়ামী লীগের কাছ থেকে বেশ সুবিধাভোগী সাংবাদিক তিনি নিজেকে বলেন। তো তাদের এই যে এখন কুমিরের কান্না, যে কেন সকল মত তিনি লিখেছেন, তবুও কি আমরা পুনঃ একই ভুল করে যাব? কোনোদিনই কি শিক্ষা হবে না আমাদের? মানে মত, ইতিহাস বা প্রতীক জোর করে চাপিয়ে দিলে যে রাজনীতি টেকে না, তা আমরা বারবার দেখেছি। তিনি বুঝিয়েছেন গত সরকার। তাদের চরিত্রটা কি কতটা নিকৃষ্ট হতে পারে দেখছেন এই ফ্রেমে তাসনিম খলিল এবং বিথি সপ্তর্ষি, তারা নাচছেন। এবং এই পোস্টটি করেছেন বাংলাদেশে একজন খুবই পরিচিত অভিনেতা, ইত্যাদির একটা ক্যারেক্টার করেন কাশিম টিভির। তো সেই ব্যক্তির ছেলে শুভজিৎ ভৌমিক সেইটি আপলোড করেছে। এবং দেখুন কত নিকৃষ্ট একটা নির্মম হত্যাকাণ্ড 15ই আগস্টকে নিয়ে তারা এভাবে ট্রল করছে।
আমি শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। রাত পোহালে শোনা যেত, যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে না। দেখতে পেলেন সাইফুল আমিন ভাই কতটা নির্লজ্জভাবে এই কাজটি করলো, এবং এরা এই এই বিথি কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী, এদের বন্ধু বান্ধব কটা আছে, জীবন আহমেদ আরও কয়েকটা, এই সব বাটপার একসাথে। কিন্তু একজন নেতা যার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার হত্যার ঘটনাটি এইভাবে তারা সেলিব্রেট করা, এবং এই হচ্ছে প্রজন্ম। কি বলবেন সাইফুল আমিন ভাই, মানে কেউ বঙ্গবন্ধুকে ধারণ করতে গেলে, 7ই মার্চে ভাষণ বাজাতে গেলে অ্যারেস্ট হয়, কেউ এভাবে প্যারোডি করে, এরা আবার নিজেদেরকে সাংবাদিক বলে, কিভাবে সম্ভব? তাসলিম খলিলের তো আমরা অনেকেই চিনি। তাসলিম খলিলের তো একটাই ব্যর্থতা হলো, যেটা আমি বলি তার ব্যর্থতা, সে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিতে পারেনি। আর আওয়ামী লীগের একটা ব্যর্থতা যে তাদের এরকম একটা কথা, কাছের লোক, সে কিন্তু খুবই কাছের লোক ছিল, কিন্তু হ্যাঁ, লোক ছিল, হ্যাঁ। শুধুমাত্র তাকে কিছু সুযোগ সুবিধা দেয়নি, এই জন্য সে উল্টায় গেছে। তো আওয়ামী লীগের এটা ব্যর্থতা, এরকম একটা লোকরে তারা রাখতে পারে না যে লোকটা এরকম। তবে আওয়ামী লীগ বাঁচছে এদের হাত থেকে, এটাও সত্য কথা। কিন্তু আপনি যে জিনিসগুলো যেটা উঠালেন, হ্যাঁ, আপনি যেটা যেটা নিয়ে যে একটা জিনিস জানেন, আওয়ামী লীগের একটা সৌভাগ্য আছে বরাবর। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সৌভাগ্যের চাইতে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে না, এরা কিন্তু আওয়ামী লীগের ত্রাণকর্তা হয়ে আসে। এটাই হলো দেখেন, আপনি দেখেন এই পর্যন্ত আওয়ামী লীগকে কে প্রাসঙ্গিক রাখছে? এই পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছে কিন্তু আওয়ামী লীগ লোকরা, এবং যারা কখনো আওয়ামী লীগ করে নাই তাদের সফট একটা ভালোবাসা থেকে তারা করছে। আওয়ামী লীগ কিছু করছে? আওয়ামী লীগের দুই একটা খুচরা মিছিল ছাড়া, একটা দোকান অফিস খুলতে যায় আটক হওয়া ছাড়া আর কি করছে? আওয়ামী লীগের শক্তি আমি বুঝি, ওদের অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার, মানে লিডারশিপ ইনফ্রাস্ট্রাকচার, সেটা অলমোস্ট কলাপস করছে। কিন্তু আওয়ামী লীগ কি একটা নেতা বেরোতে পারলো না যে বঙ্গবন্ধুর ভাষণটা ইয়াতে বাজাইতে? সেখানে কেন একজন লাল বদর এই ভাষণ বাজাইতে হইলো? দেখেন আওয়ামী লীগের কি লাভ, প্রাসঙ্গিকটা কেমনে থাকে? যে ছেলেটাকে ওই যে ইয়ার কাছে নীলকাতের ওখানে যে ছেলেটাকে ইয়ে করছে, সেটা কিন্তু একদম পরিচিত লাল বদর, ঠিক আছে? এখন এখানে আসছে, এখানে একজন ছাত্রলীগের কর্মী আছে, এইটাই হলো বীর, কিন্তু তার সাথে অন্য কারা আসছে? বাম, যারা এরা কিন্তু লাল বদর ছিল। এরাও কিন্তু এন্টি আওয়ামী লীগ স্লোগান দিয়ে, মানে আওয়ামী লীগের রক্ত খাওয়া, এই মেয়েটা আওয়ামী লীগের রক্ত খাওয়ালো, মানে রক্ত খাওয়ার জন্য স্লোগান দিছে, সেই মেয়েটা কিন্তু আসতেছিল। তাহলে কারা আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ জানে না আওয়ামী লীগের কে উপকার করতেছে? এটা যখন আবার আসবে না, তখন দেখবেন যে আবার আমি কালকে একটা অনুষ্ঠানে বলছিলাম যে এই যে মেয়েটা একসময় তোমার রক্ত খাইতে চাইছে, সেই মেয়েটা এসা তার বাংলাদেশের পিতাকে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা চালাইছে। এটাকেই তুমি পজিটিভলি দেখা উচিত না। সাইফুল ভাই, কাওয়ার যেগুলো লিগার আছে তারা আবার এটা পছন্দ করে না, তারা এই মেয়েটাকে গালাগালি করছে। আমি তো সেটাই বলতেছি। আমি আশ্চর্য হয়েছি যে মেয়েটা তোমাদেরকে 2টা বছর আগে বা 1.5টা বছর আগে যে মেয়েটা তোমাদের রক্ত খাইতে চাইছে, সেই মেয়েটা তার কত অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, বা তার তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, সে বুঝতে পারছে সে ভুল করতেছে, এবং সে তার জীবন দিতে গেছে। এখানে তো জীবন যেতে পারতো। আপনি যে মারামারিটা দেখছেন, মেয়েটার গায়ে কি পরিমাণ পিটাইছে, মেয়েটাকেও পিটাইছে। কিন্তু শুধু আমরা জানি যে ছাত্রলীগের ছেলেটাকে পিটাইছে, না, মেয়েটাকেও পিটাইছে ওই যে শিবিরের লোকেরা। এই যে আমি যখন এরকম একটা কথা বলছি, আমারে কি বলছে জানেন? হ্যাঁ, আপনার লাল বদর। আমি হ্যাঁ, লাল বদর তো অবশ্যই, আমি লাল বদরকে ইয়া করতে চাই, কিন্তু আপনি লাল বদর তার ইয়েটা সে বুঝতে পারছে যে ঘটনাটা যে কোন দিকে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন সে কিন্তু মনে করছে আমি তো এটা, সে সরকার পতন চেয়েছে, সে শেখ হাসিনার পতন চেয়েছে,
কিন্তু সে যখন বুঝছে যে তার মূলে আঘাত হয়ে গেছে, তখন সে কিন্তু ব্যাক গিয়ার করতেছে। একে পিক করার দায়িত্ব নাকি একে এখন তার তিরস্কার করার দায়িত্ব? দেখবেন যে ফেসবুকে ছেয়ে গেছে এই মেয়েরকে, মানে সে লাল বদর। আমিও জানি সে লাল বদর, বাট কারের সাথে দেখাইছে কি? ওই তো দেখাইছে, জায়গায় বা ওই মেনে ছেলেটা দেখাইছে। তো ওদেরকেই তো এখন মানে ইনভাইট করা উচিত যে লোক যারা ভুল বুঝছো তারা চলে আসো, আসো আমরা একসাথে কাজ করি। না, তা করবে না। এখন মানে চিল্লায় পাল্লায় মানে তাদেরকে। আমিও কিন্তু লাল বদরদের বিচার চাই, কিন্তু এই এই লাল বদর তো বিচার আমার চাওয়ার দরকার নেই যে লাল বদর আমার গুলি করে নাই। আমি তো ওই লাল বদর যে যারা আমাদের রক্ত ঝরাইছে, আমি তো তাদের চাই। যারা গণভবন লুট করছে আমি তাদেরকে চাই। গণভবনে যারা গেছে তারা তো প্রত্যেকটা হলো খুনি, তারা তো খুন করতে গেছে ওখানে, নাকি? তারা তো ওখানে লুটপাটের জন্য গেছে, ওখানে খুন করতে না। গেছে। আবার যে সকল ছাত্রলীগের পোলাপান এই ছাত্রদেরকে নির্বিচারে পিটিয়েছে, শ্রমিকদের পিটিয়েছে, হ্যাঁ, যে সকল পুলিশরা মানে ইচ্ছাকৃত গুলি করেছে তাদেরও তো বিচার হওয়া উচিত। এই হ্যাঁ, আন্দোলন অবশ্যই। এইভাবে হলো কি করে? কেন হলো? আপনার ব্যর্থতাটা বলতে হবে না। আপনি খালি আপনি লুঙ্গির তলায় আসলো কি করে? সেই ছাত্রলীগের নেতাদের আপনি ইয়ে করা উচিত, কত টাকা শাস্তি হওয়া খেয়ে উচিত আপনি না? তাদের পোস্ট দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা সাংগঠনিক শাস্তি হয়েছে এখন পর্যন্ত? এটা তো না। সাংগঠনিক শাস্তি হয়ে যেতে পারতো। শেখ হাসিনা তো আর কিছু না করুক, ছাত্রলীগ ভেঙে দিতে পারতেন। শেখ হাসিনা আর কিছু না হোক, যুবলীগের দেখেন, যুবলীগের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফ তারা দিব্যি দুবাই, কাতার ঘুরে বেড়াচ্ছে, কানাডায় ঘুরে বেড়াচ্ছে, খুবই সি বিচে আরামে। যে সি বিচে ফুর্তি করতেছে, সেই ভিডিও তারা প্রচার করছে। হুম। আর আহা, এখানে কি আনন্দ যুবলীগের কর্মীরা, আকাশে বাতাসে। আর এখানে যুবলীগের কর্মীরা রাস্তাঘাটে ঘুরতেছে, মার খাচ্ছে। তা এই স্ট্রাকচার তো শেখ হাসিনা ভেঙে দিতে পারতেন। আমি মানে খুব ক্রুড না, আমি কালকে একটা আলোচনা দেখলাম যে আমার খুব মানে পছন্দের একজন ব্যক্তি, তিনি কম্প্রোমাইজের কথা বলতেছেন। হ্যাঁ, কম্প্রোমাইজটা উনি কি বলতেছেন? এই যে একজন আমার পছন্দের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিদ্দিক ভাই বলতেছে কি, এখন আমাদের কারো সমালোচনা করা যাবে না, এখন মানে আমাদের নেতাদের সমালোচনা করা যাবে না। উনি আবার ওখানেই বলতেছেন এখানে অনেক এমপি আছে আমাদের এখানে যারা আমার সাথে কোনো যোগাযোগই রাখে না, তারপরে উনি ওদেরকে এমপি হিসাবে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এই যে জিনিসটা যে আপনার ছেটে ফেলা, আপনার গায়ের মধ্যে অনেকগুলো পোকা মারছে, আপনার উকুন হয়েছে, এই উকুনগুলো ফেলে দিতে হবে তো না? ওটা ওনারা করবো ওনারা এখন ওনাদের ঐক্যবদ্ধ হইতে হবে। কারণ ঐক্যবদ্ধ যারা পালাইছে, কারণ ঐক্যবদ্ধ যারা ব্যর্থ হয়েছে, কারণ ঐক্যবদ্ধ যারা শেখ হাসিনার গভর্নমেন্টকে ডুবাইছে, তারা নিয়ে ঐক্যবদ্ধ হইতে বলে। কিন্তু যে নেতাগুলো নিচের থেকে উঠে আসতেছে এখন, যে ছেলেটা তার জীবন বাজি রেখা তার বাসার বান্দায় ইয়া লাগে, মেগাফোন লাগে, বঙ্গবন্ধুর ভাষণটা বাজাইছে, সেই ছেলেটাকে আপনি খুঁজে বাইর করবেন নাকি? যে ছেলেটা আপনার মেট্রো রেলের পিলারের মধ্যে মাইক লাগাই দিয়া ইয়া শুনাইছে, তার এসে আপনি খুঁজে বের করবেন। যে ছেলেটা আপনার কি বলে ওভারপাসের উপর দিয়ে মাইক লাগা বঙ্গবন্ধুর ভাষণ দিচ্ছে, ওই ছেলেটাকে এসে আপনি খুঁজে বের করবেন না? ওইটা না, এখন আমাদের আবার ওই পুরানা পচা যে ছাত্রলীগের নেতৃত্ব আছে ওইটারা লাগবে, ওই যুবলীগের যে পচা এরকম কিছু নেতৃত্ব আছে সেটারা লাগবে, সাইফুল আলম ভাই, কিছু ওই কিছু স্বেচ্ছাসেবক ব্যর্থ দলের হতাশ, পচা নেতৃত্ব ওদেরকে লাগবে। কিছু এবং ব্যর্থ হতাশ আপনি তারা আপনি মনে করে আপনি যে তো আওয়ামী লীগের দালাল তারা ওইখানে সুবিধা নেয়। আওয়ামী লীগের পেজ দেখেন না অবস্থা, দেখলে গরুর খামার। তো এরা তো আপনি 18 মাস, 18 থেকে 19 মাস আওয়ামী লীগের এত মানুষ বাইরে আছে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রতিবাদ গড়ে তুলতে পারছে, একটা ইন্টারন্যাশনাল ডিসকাশন গড়ে তুলতে পারছে, একটা ইন্টারন্যাশনাল মানে অ্যাপ্রোচ গড়ে তুলতে পারছে। এত থিঙ্ক ট্যাঙ্ক বানাচ্ছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, কিন্তু আমি চিনি এরকম থিঙ্ক ট্যাঙ্ক বহুত হয়ে গেছে। কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক গুলো কি করে? থিঙ্ক ট্যাঙ্ক গুলো টাকা পয়সা কামানোর জন্য থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে। এদের কাজটা কি? 2 বছরে তারা এখন পর্যন্ত একটা অপরিচিত আপনার আমি একটা অপরিচিত যারা কিন্তু আওয়ামী লীগের বলে তারা দাবি করেন না, তারা কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের একটা বিশাল ডকুমেন্টেশন করছে। সেটা আপনার এখানে আমি একবার বলছিলাম বোধ হয়, একটা বিশাল ডকুমেন্ট আমার কাছে আছে, কিন্তু 2টা অর্গানাইজেশন। তারা কিন্তু আওয়ামী লীগের ধারে পাশে যাচ্ছে না। কিন্তু কারা ধারে পাশে যাচ্ছে? যাদের এটা গড়ার কথা করতে পারেনি তো। যুক্তরাজ্য আওয়ামী লীগ, তারাও পারতেছে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, কারণ কি জানেন? ওই ঘুরে ফিরে ওই যে দেশের মন্ত্রী, দেশের এমপি, এদেরকে কাঁধের মধ্যে রেখে। আমি এখনো শুনি যে যুক্তরাজ্য আওয়ামী লীগ যেখানে তারা নিয়ন্ত্রণ করবে যুক্তরাজ্যের পলিটিক্স, তা না, তারা বরং এখন যায় ওই মন্ত্রী এমপিদের ইয়াতে কফি শপে বা কফি খাওয়াতে আড্ডা মারতে হয় তাদের। যুক্তরাষ্ট্র তাই এই যে সিদ্দিক ভাইয়ের কথায় আমার কাছে মনে হয়েছে, সিদ্দিক ভাই যে কোনো ভাবে মানে হয়ে গেছে, মানে আপনার যে কোনো ভাবে এটা আমি ম্যানেজ বলবো না, মানে উনি একটা বুঝ ওনার মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে এদের রাখতে হবে, এদের রাখতে হবে। আর এই পচা মাল রাখলে তো পচাই হবে, আওয়ামী লীগ কি আর ভালো হইতে পারবে?
সাইফুল আমরা একটা কমেন্ট না করলে না, আমি এ টিম সহ এরকম ধান্দাবাজ কিছু গ্রুপকে দেখেছি, তারা নিজেদেরকে আওয়ামী লীগের প্রস্টিটিউট মনে করে। কোনো পাড়ায় যদি নতুন প্রস্টিটিউট আসে বা কেউ দাঁড়ায়, তাহলে প্রস্টিটিউট যারা ওইখানকার তারা মনে করে যে আমাদের খদ্দের নিয়ে যাবে। আওয়ামী লীগটাকে তারা মনে করে যে ব্যবসার একটা প্রতিষ্ঠান, এটা তারাই দেখভাল করছে, তারাই এটা বিক্রি করবে, তারাই বলবে জোরে জোরে চিৎকার করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অন্য কেউ ইন্ডিপেন্ডেন্টলি এটা করলে তারা তাদের মতো করে চিন্তা করে, যেমন পাড়ার কুকুর অন্য একটা কুকুরকে আসতে দেয় না, মনে করে যে এ তো আমার পায়রা দখল করে নেবে। এই ধরনের সংকীর্ণ চিন্তাভাবনা, যে আপনার কারণে আওয়ামী লীগের বিলুপ্তি বাংলাদেশ থেকে। আপনার আওয়ামী লীগের সে ধরেন আমি কার মানে ব্যক্তিগতভাবে কার বলছি, আওয়ামী লীগের অনেক যোগ্য ছেলে কিন্তু এখন এখানে আছে, মানে যাদেরকে তারা যোগ্য মনে করে বিভিন্ন পদে দিছে, তারা আমেরিকাতে থাকে। এখন পর্যন্ত আপনি স্টেট ডিপার্টমেন্টের একটা ব্রিফিং এ একটা সুন্দরভাবে অ্যাপ্রোচ করে ভালো আওয়ামী লীগের ইস্যুটা উঠাইতে পারছে। আর 2 বছর হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ কি এটা পারতো না? এত এত সাংবাদিক আওয়ামী লীগের যারা আমেরিকাতে থাকে, পারতো না? ব্রিটেনে এতজন আছে, একজনকে কি অ্যাপ্রোচ করতে পারতো না যে ভাই তুমি আমাদের পক্ষে একটু কাজ করো, তুমি একটু পারতো। হাউস অফ কমন্স এর ইয়াতে বা কেয়ার মানে ব্রিফিং এ যাওয়ার ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা করো, কেমনে করবা ভাই? বহুত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে আপনার, আপনি সিপিজে বলেন, আপনার আইপিআই বলেন, আপনার কি বলে আইএফজে বলেন, এদের মেম্বারশিপ নয়, এদের মেম্বারশিপ নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করো, করতে পারছে? পারে নাই। কারণ কি? কারণ সংঘবদ্ধ কোনো ঐক্য নেই, একে অপরকে মনে করে টাকা কামাই হলো তাদের মহান ধান্দা। স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউসে যায় কিন্তু একটা প্রশ্ন করাটা তাদের ধান্দা না, কিন্তু প্রশ্ন করতে যাবে তখনই ওই ধান্দা নিয়ে যদি তাকে টাকা দেওয়া হয়। আপনি দেখেন, আমি কিন্তু মুশফিকুল ফজল আনসারি নামে একজন মেক্সিকোরে, তার যদি প্রত্যাহার করছে, এরা আমি অনেক অল্প বয়স থেকে চিনি, ওরা আমি মুশিক বলতাম, আশিক মুশিক দুইটা ছিল। এই একটা হাওয়া ভবনে থাকতো, আর একটা হলো প্রধানমন্ত্রী ইয়েতে, এরা দুইটা খুব দারুণ দোস্ত ছিল। আশিক কোথায় হারাই গেছে আমি জানি না, মুশিক তো আপনি দেখেন তো মুশফিক, আমি মুশিক বলতাম দুষ্টামি করে আর কি। তো এই মুশফিক, এই ছোটখাটো মানুষটা, সে কি পরিমাণ বিএনপির জন্য পারফর্ম করছে খেয়াল করে দেখেন। সে কিন্তু খুব ভালো ইংরেজি জানে না, হুম। এই দেখে দেখে স্ক্রিন দেখে দেখে কোশ্চেন করে করে কিন্তু সে এই হোয়াইট হাউসে কিন্তু বিএনপির কজটা সামনে আনছে, সে স্টেট ডিপার্টমেন্টে কোশ্চেন। আপনি এটাই তো হলো একজন যখন দায়িত্ব এরকম, আপনি একজনটা খুঁজেন। আওয়ামী লীগের কে ডিপিএস একজন তো আমেরিকাতেই থাকে, এবং জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। জয় ওই ডিপিএসটাকেও তো সামনে নিয়ে আসতে পারে। একজন ডিপিএস আছে কিন্তু এখানে, আমার পরিচিত, আমার ছোট ভাইয়ের মতো। ওদের আনবে না, আনবে কাদেরকে? অন্য কেউ যারা বস্তা কথা কথা হইতে পারে না। 2টা অনুষ্ঠান করেছে সো ফার আই রিমেম্বার, এই মধ্যে থিঙ্ক ট্যাঙ্ক নামে 2টা অনুষ্ঠান করছে। অমুকের ব্রিফিং তো কি যেন হিয়ারিং, কি কংগ্রেশনাল হিয়ারিং নাম দিয়া, অমুক দিয়া, যেটা আপনি বুঝেন যে একজনের ডাইকে নিয়ে এসে বলে এটা কংগ্রেশনাল হিয়ারিং, কারণ কংগ্রেসম্যান আসছে, এগুলা করছে। সেখানে যারা আয়োজন করছে তারা নিজেরা তাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারে। প্রেস ক্লাবের সভাপতি ওখানে এক কথা বলছে, তার নিজের কথাটাই উপস্থাপন করতে পারে না। আমি তার ভিডিওটা দেখে আমি থতমত হয়ে গেছি। ভাই লিখিতটা পড়ো, একটা লিখিত বক্তব্য দাও, এলোমেলো কথা হওয়ার দরকার কি? এরা হলো বাংলা, এখন তারা ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচে। আপনি ভাবতেন যে ছেলেটা আমেরিকা 15 বছর 20 বছর ধরে থাকছে, সেই ছেলেটার সাথে আপনি পিক করবেন, সে কি ভুল করছে না করছে, সে পরে আপনি শাস্তি দেন, তখন তো আপনি শাস্তি দেন নাই। এখন তারে আপনি দূরে রাখবেন, বরং তারাই জানান যে তুমি আমার সাথে ছিল, শেখ হাসিনার পাশেই তো সে ছিল, তাকে ডেকে এনে বলতো তুমি এখন আমার জন্য হোয়াইট হাউসে রিপ্রেজেন্ট করো। আরো 2টারে খুঁজে বের করতো যে আমার জন্য স্টেট ডিপার্টমেন্টের রিপ্রেজেন্ট করো, আরেকটারে খুঁজে বের করতো জাতিসংঘের রিপ্রেজেন্ট করো, সুইজারল্যান্ডে একজনটা বের করতো যে জেনিভাতে একজন রিপ্রেজেন্ট করবে, যুক্তরাষ্ট্রে একজন। আপনি 5টা জায়গায় 5টা ছেলে জোগাড় করলেই তো আপনার হয়ে যায় 5 জনের একটা টিম, একজন লিডার, 1 লিডার 5 মেম্বার টিম। আপনি আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল প্রচারণা হয়ে যায়। আর নাকি কোত্থেকে কত লাল্লু পাঞ্জু এই করে ওই করে, থিঙ্ক ট্যাঙ্ক বানায়, অমুক করা কি, কাকে আপনি কি বলবেন? আমাদের কথা তো, আমরা তো আওয়ামী লীগ করি না, আমাদের কথা তো কেউ শুনবে না। ট্রু। ধন্যবাদ সাইফুল ভাই। আমরা একটু শেষের দিকে একটু 2টা প্রসঙ্গে না দেখালেই নয়। এক হচ্ছে জামাত ইসলামের চরিত্র, যেই চরিত্র আমাদের বারবার দেখা উচিত, এবং শুরু করি এই জামাতি ব্যারিস্টার। আমি 1 মিনিট, আমি নামটা ভুলে গেছিলাম, যে কারণে বারবার বলতে গিয়ে ডিপিএস আশরাফুল আলম খোকন, ওকে ব্যবহার করতে হবে। ও তো দীর্ঘদিন শেখ হাসিনার পাশে ছিল, সে শেখ হাসিনার অনেক কিছু জানে। তার কি ভুল হয়েছে না হয়েছে সেটা বাদ দেন, এখন সে কি করছে সেটা পরে। এখন তাকে আপনি ইজিলি, ভালো ইংরেজি বলে,
অ্যাপ্রোচ ভালো, রিপোর্টার ভালো, এবং সে কিন্তু শেখ হাসিনার সাথে ওই যে গ্রেনেড ইয়ের সময় আহত হওয়া একটা ছেলে, তার ডেডিকেশন কি আপনার কম হইতে পারে? না, ওদেরকে ধরবে না, ওদেরকে দূরে রেখে দিবে। যদি আমি ধরে নিই 50টা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে, যদি ধরেও নিলাম, তাহলে ধরে নেন 70 আর 50 কত হয়? 120। জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু 150, মানে যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে। সো এইটাকে সেজন্য বিএনপিকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই, কারণ মানুষ, আমরা কি চাই, মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করে। জামাত ইসলাম 203টা সিট পায় জয়লাভ করছে, সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। 53টা সিট ঠিক না, 203টা সিট পাইছে জামাত ইসলাম বাংলাদেশে, সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে শাহরিয়ার কবির নেড়া হওয়ার আগে আর নেড়া হওয়ার পরের বক্তব্য। তো এরা এই জামাত ইসলাম এরকম মার্কা মারা কেন? আমরা যদি আরেকটু দেখি, এই যেমন বাউফলে জামাতের কর্মী নানার দ্বারা নাতি ধর্ষণের শিকার। এই জামাত ইসলাম কেন এইরকমই হবে? আমি যদি আরেকটু দেখি আবার তাদের দলগুলো কি বলে, তাদের অন্যান্য অঙ্গ সংগঠন, এই আর একজন কি বলে যে মানব সন্ধান রাজাকার বলে গালি দিবে, সুস্থ পড়ছে তার জিব্বা টানি বাইর করে কাজে ফেলান। রাজাকার বলে যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ আল্লাহ গালি দেন না, মানুষও তো আগুল দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? এই যে রাজাকার বলি, আমি বলে শুনেন, আমি একজন কোরআন গবেষক, সমাজ গবেষক। যে রাজাকার বলি ইয়া করে, রাজাকার শব্দ কি, অর্থ কি? স্বেচ্ছাসেবক। পৃথিবীর যে সবচেয়ে নিখুঁত স্বেচ্ছাসেবক কে ছিলেন? উত্তর দেন। তাহলে হযরত মুহাম্মদ স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, রাজাকার বলি যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ আল্লাহ গালি দেন না, মানুষও তো আগুল দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? বড় বড় ভাগনি আড়াই আমরা রাজাকার গালি দেন, রাসূলকে গালি দেন, আর অন্য কারো কিছু করলে রাজাকার বললে আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়। এবং এই রাজাকারটা আরেক বাচ্চা পরিচিত, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি আগে থালা প্লেট বিক্রি করতো। তো এইখান থেকে এইরকম নেতা হয়ে যাওয়া, মানে এর পেছনে কারিশমা কি? আমরা যদি একটু থালা বাটি বিক্রির ভিডিওটা বাজারে ইন্ট্রোডিউস করেছি, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে ফ্যাক্টরিতে দেখলাম আমাদের পূর্ণ সামগ্রী বেরিয়ে আসলো। আমাদের সকল ভাইরা অনেক পরিশ্রম করেছেন, সকল বড়রা অনেক উৎপাদনে হেল্প করেছেন। তো আমি সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে বাংলাদেশের বাজারের পাশাপাশি ওপাল দাসফেয়ারের জন্য বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে এবং আমরা অত্যন্ত আরো ভালো করব। আমরা বাংলাদেশের বাজারে আমরা নিজেদের পণ্য বিস্তার করব। এর পাশাপাশি ভারতে আমরা যাব এবং ইউরোপের প্রত্যন্ত অঞ্চলে আমেরিকাতেও আমরা আমাদের এই ওপাল গ্লাস ফেয়ার নিয়ে পৌঁছে যাবো এবং পৃথিবী বাংলাদেশকে ওপাল গ্লাস ফেয়ারের জন্য একদিন জানবে। সো আমাদের যারা উৎপাদনের সাথে জড়িত আছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তো এই থালাবাটি বানাতো, বিক্রি করতো, সেলসে ছিল সম্ভবত। মানে এটা যে কোনো পেশাই মানে আমি সেই পেশা নিয়ে কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে কিভাবে ম্যাটিকুলাসলি তৈরি করা হয়েছে যে বিভিন্ন সেক্টরে তাদেরকে বসানো হয়েছে, প্রয়োজন হোক বা অপ্রয়োজনে। এবং জামাতে ইসলামের বরাবরের যে চরিত্র, এত এত মুনাফিকি, এত বেঈমানি, এত মিথ্যা কথা বলার পরেও মানুষ কেন তাদেরকে এখনো এরকম সহ্য করে যাচ্ছে? সাইফুল ভাই, আমি জানি না, তবে জামাত মানে সকল অপকর্মের সাথে তো এরা জড়িত। আপনি তো যে মেয়েটার কথা ওই দিন বলতেছিলাম, যার গলা কেটেছে, ওই লোকটাও তো যে গলা কেটে মেরে ফেলছে যে মেয়েটাকে, ধর্ষণ করেছে, সেটাও তো জামাতি। জামাত এখন, হ্যাঁ, কিন্তু এটা এদেরকে বাঁচানোর জন্য তো পুরো প্রশাসন বসে আছে। তো এই জামাতি নিয়ে কথা বলে আমি আপনাকে বলছি, নেতৃত্ব যদি, যে লিডারশিপ আপনার ইয়েতে আছে, তারা যদি নিজেরা একটুকু ফিল না করে যে ভাই এখন 30% নাই, এখন আছে 20%, এই 20%কে আমরা ম্যানেজ করব না, এই 20% আপনি বাংলাদেশে 80% লোককে শাসন করার দরকার নেই, এই 20%কে শাসন করা দরকার, এদের লাঠিপেটা করা দরকার, এদের পায়ের নিচে থেকে ভেঙে দেওয়া দরকার, এদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলানো দরকার, এদের রাষ্ট্রের সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় দেওয়া দরকার বা থার্ড ক্লাস সিটিজেন বানায় দেন, যাতে রাষ্ট্রে কোনো সুযোগ সুবিধা নিতে না পারে। আপনি 2-3টা জেনারেশন করে দেন, এই সব সমস্যার সমাধান। এই মাথা হাত বুলানোর চাইতে এই ইয়েটা হয়। আর ম্যাটিকুলাস ডিজাইন দেখেন, যেটা আমেরিকার যেভাবে ইয়ে করে, সেটা হলো তারা বিভিন্ন দেশে, সবগুলো দেশে তারা কিন্তু এই পদে এক এক জায়গায় এক এক পদ্ধতি তারা করে। তবে তারা
এই রেভলিউশনের নামে, যে কালার রেভলিউশন নামে বিভিন্ন জায়গায় আমাদের দেশে মনসুন রেভলিউশন বলে, এগুলো আসে, এটা তাদের ফাইন্যান্স, এটা এই করে করে তৈরি করে। আপনি খেয়াল করে দেখেন, কোথাকার পশু কর্মকর্তা এসে কিন্তু এখন বড় নেতা হয়ে গেছে। সে কিন্তু বিসিএস এর চাকরির জন্য তারা কিন্তু করলো, আর বিসিএস এ কিন্তু ঠিক নাই, সে পিএসসি নন পিএসসি একটা চাকরি পেলো পশু কর্মকর্তা, এখন সে কিন্তু এনসিপির বড় নেতা। এইভাবে তো তারা লোকগুলো এগুলো তারা প্ল্যান করে রাখছে বিভিন্ন জায়গায়। এটা তাদের বলতে পারেন যে আমি মনে করি যে আমেরিকার এই জিনিসের সাথে আপনি হয়তো ফাইট করে পারবেন না, কিন্তু আপনার বিদ্যা বুদ্ধি, যেমন আমি কালকে একজন ইন্ডিয়ান সমর বিশারদের বক্তব্য শুনতেছিলাম, তিনি বলতেছিলেন কি জানেন, আমরা শেখ হাসিনাকে জুলাই মাসে জানিয়েছি যে হুম। তোমার দেশে এই হতে যাচ্ছে, আমরা শেখ হাসিনাকে মে মাস থেকে ইনফর্ম করে আসছি যে তোমার দেশের মধ্যে কোনো উলটপালট হচ্ছে, শেখ হাসিনা আমাদেরকে বিশ্বাস করেনি। আপনি বলেন, আমি জানি হয়তো সে লোকটা আওয়াজি করতেছে কিনা যায় না, কিন্তু একজন সে তাকে ইন্টারভিউ করতেছে, একজন সে সমর বিশারদ হিসেবে, মানে ইন্ডিয়ান আর্মির ভিতরে, শেখ হাসিনা তো কোনো কিছু বিশ্বাস করেনি। সো এরকম ম্যাটিকুলাস ডিজাইন কিন্তু চলতে থাকবে, কারণ আমেরিকা যখন যেটা প্রয়োজন, এখানে কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসছে বা বিএনপি ক্ষমতায় আসছে বিষয় না, কিন্তু তারা মনে করছে যে শেখ হাসিনাকে সরাইতে হবে, তাদের বাংলাদেশে একটা আধিপত্য বিস্তার করতে হবে, বাংলাদেশের ভূখণ্ড কিভাবে ব্যবহার করা যাচ্ছে সেটা তাদের করতে হবে। যেমন পল কাপুর আসছে, পল কাপুর অন্য কোনো ইস্যু নিয়ে আসে নাই, কিন্তু পল কাপুর আসছেই এখানে ফুয়েলিং এর জন্য, যে ইরান যুদ্ধ এবং এটা যে যুদ্ধ হইলে ফুয়েলিং এর ব্যবস্থাটা করার জন্য, আমাদের কক্সবাজার এবং চিটং এয়ারপোর্টটা ব্যবহার করার জন্য তারা আসে। তাদের এখন শেখ হাসিনা থাকলে কি এই প্রস্তাবটা দিতে পারতো? শেখ হাসিনা তো বলতো নো। এইটাই হলো ডিফারেন্স। আমেরিকা এরকম তার লোকগুলিকে নিয়ে আসে, এখন তারেক রহমানকে নিয়ে আসছে, আবার এদিকে ইন্ডিয়াও তারেক রহমানের উপরে নিয়ন্ত্রণ আছে বলে মনে হয়। আমি জানি না আসলে কোন প্লেটা কে কোনটুকু প্লে করতেছে, কার থালার মধ্যে কার ভাগ কতটুকু, এই বাংলাদেশ থালার মধ্যে ইন্ডিয়ার পার্ট কতটুকু আর আমেরিকা। তবে অবস্থা দৃষ্টে মনে হয় অনেকদিন যাবত ইন্ডিয়ার ওই থালার মধ্যে ইন্ডিয়ার ভাগটা ছিল না, এখন ইন্ডিয়ার ভাগ বসছে। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা যে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছি সেটার অবসান হোক, এবং অবশ্যই কোনো একটা আলো দেখতে পেলে আপনি যে বিষয়ে এখনো কনফিউজ, সেটার নিশ্চয়ই কনফিউশন একটা সময় কাটবে, এবং আমরা জানবো যে আসলে ঘটনার ভেতরে কি ঘটনা রয়েছে। তাৎক্ষণিক এই আয়োজনে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং দর্শকদের ধন্যবাদ। আপনারা দেখেছেন, শেয়ার করতে পারেন আপনাদের যদি এই লাইভ ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়। সাইফুল আলম ভাই, আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে আমাদের উদ্দেশ্যে আমাদের জানাতে। সেটা হলো সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, আর বাংলাদেশে ভারতে যারা আছে তাদেরকে রাতের শুভেচ্ছা। একটা অনুরোধ সবসময় আমি যেখানে যাই সেটা করি, সেটা হলো যে ইউনুস এবং তার গং যে বাহিনী ছিল, যারা 2 বছর ধরে বাংলাদেশে জঙ্গি শাসন করছে, এদেরকে যেখানে পাবেন হ্যাকলিং করবেন, জিজ্ঞাসা করবেন, নাজেহাল করবেন, প্রশ্ন বানিয়ে তাদেরকে জর্জরিত করবেন, জিজ্ঞেস করবেন বাংলাদেশটা তারা কেন ধ্বংস করেছে। আর ইউনুসের এবং তার গ্রামীণের সকল প্রোডাক্ট পারলে যেমনি পারেন একটু বর্জন করার, ইউনুসকে দেখিয়ে দেন যে বাঙালিরা প্রতিবাদ করতে পারে অ্যাটলিস্ট ইয়েভাবে। আর একটা অনুরোধ সবসময় করি, যেটা হলো যে আমি যেটা বলি, যেই 20% বা 18% বা % লোক বাংলাদেশ বিরোধী, যাদের রক্তে পাকিস্তানি বীজ, এদেরকে আইডেন্টিফাই করা এখন ইজি, একেবারে ইজি, একেবারে ইজি। এদেরকে আইডেন্টিফিকেশন এখন সরকারিভাবে আইডেন্টিফাইড, এরা বিভিন্ন জায়গাতে সরকারি নথিপত্রে এদের নাম আছে। সো এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক বা থার্ড ক্লাস নাগরিক করার জন্য একটা আন্দোলন গড়ে তোলা যায় কিনা, এটা একটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যে এই পাখি বীজদের যদি আমরা বিদায় করতে পারি, বাংলাদেশ ঠিক আছে। এই পাখি বীজরাই আমাদেরকে সবসময় ডিরেইল করতেছে। সকলকে ধন্যবাদ। জি, আমাদের একদম অস্তিত্বের সাথে তারা সাংঘর্ষিক, বাংলাদেশ কোনোভাবেই তারা চায়নি, সুতরাং তাদেরকে প্রতিহত করা এবং সীমাবদ্ধ করাটা আমাদের জন্য জরুরি। আমি শেষে একটা কথাই বলবো, আমাদের বাংলাদেশেই পাকিস্তানিরা যে নির্যাতনটা আমাদের উপরে করেছিল, একই কাজ আমরা কিন্তু বাংলাদেশিরা করছি আমাদের অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে। যেমন বম জাতিগোষ্ঠীর সাথে যে অন্যায়টা করা হচ্ছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং। আপনারা যদি দেখেন, আজকে 700 দিন ধরে, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে কেএনএফের ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনী গণগ্রেপ্তারের মধ্যে 8 জন নারী এখনও
বিনা বিচারে কারাবন্দী রয়েছেন। ব্যাংক ডাকাতির ঘটনায় নির্বিচারে আটক করা সকলের মতো এই নারীদের বিরুদ্ধেও বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে 4টি মামলা দায়ের করা হয়েছে। প্রায় 2 বছর হয়ে গেলেও তাদের বিরুদ্ধে দায়েরকৃত তদন্তের কোনো অগ্রগতি নেই। মামলার অভিযোগপত্র জমা হয়নি, কিন্তু প্রায় 700 দিন জামিনের আবেদনে আদালত থেকে আরেক আদালতে ঘুরছেন তারা। কারাবন্দী সকল নিরপরাধ নাগরিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এটি জানিয়েছেন ফ্রি বম সিভিলিয়ান্স। এটি এই অনুরোধের সাথে আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুদের সাথে একমত, এবং রাষ্ট্র যেন নির্যাতনের হাতিয়ার না হয়, নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে আটকে না রাখা হোক, এটা আমার শেষ বক্তব্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই।